শিক্ষার্থীদের বাধায় শুরু করা যায়নি পিলখানা হত্যার মামলার বিচার কাজ, এজলাসে আগুন। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, 4 জন নিহত। বিএনপির 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ, এক ব্যক্তি আটক। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির আইনজীবী। শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে আদালত পরিচালনার পরিবেশ নেই উল্লেখ করে এসব কথা জানান আইনজীবী মোহাম্মদ বোরহানুদ্দিন। বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে আদালতে আগুন দেয় দুর্বৃত্তরা। আইন মন্ত্রণালয়ের নির্দেশে আজ সকালে এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে আদালতে পুলিশ এবং এপিবিএন সদস্যরা প্রবেশ করতে পারেনি। এই আদালত কোথায় এবং কবে বসবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন বিজিবির আইনজীবী। সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছে নারী ও শিশুসহ 4 জন। বুধবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া স্ট্যান্ডে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরপর পালিয়ে গেছে অ্যাম্বুলেন্স চালকসহ পুড়ে যাওয়া অপর 2টি বাসের চালক। এদিকে সাভারে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 4 জনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত শিক্ষক ফারুক হোসেন, তার স্ত্রী মহসিনা, ছেলে ফুয়াদ সহ একই পরিবারের 4 জনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের ফারুক হোসেন সিদ্দিক, স্ত্রী মহসিনা তার স্ত্রীর বোন সীমাকে সাথে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে বুধবার রাতে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও 153 জনকে গুমের অভিযোগে আনা হয়। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে অভিযোগের পাহাড় জমা পড়েছে ট্রাইব্যুনালে। এমনকি গত সরকারের আমলে গুম খুনের ঘটনার বিচার চেয়েও অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। গত কয়েক বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে এবং যারা খুন হয়েছেন তাদের বিচারের দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে দলটি। এবার সেই গুম খুনের বিচার চেয়ে দলের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শেখ হাসিনা সহ গুম খুনের সাথে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দেওয়ার বলে দিয়েছি। অভিযোগে বলা হয় 2008 সাল থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত এ সকল ক্রসফায়ার ও গুমের ঘটনা সংঘটিত হয়। যারা ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন তাদের তালিকাও অভিযোগের সাথে জমা দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোনো তালিকাই গণমাধ্যমকে জানানো হয়নি। চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ
আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো 153 জন। এই আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। প্রসিকিউশন থেকে জানানো হয় তদন্ত সংস্থার মাধ্যমে অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল নামের এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে এসব নথি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম গত রোববার চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া। এ ঘটনায় তিনি গত 5 জানুয়ারি নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। অফিসের জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল পিপি অফিসের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি কেস ডকেট পলিথিনে মোড়ানো স্তূপ আকারে রক্ষিত ছিল। গত 12 ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভ্যাকেশন ছিল। তারপর থেকে মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো চুরি হয়ে যায়। পরে সিসিটিভির ফুটেজে শনাক্তের মাধ্যমে আসামি গ্রেফতার করে বলে পুলিশ জানায়। এগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটস্থ সতীশবাবু লেন হইতে জনক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেস ডকেট উদ্ধার করতে সক্ষম হই। শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে জাজিরা থানা ভবনের একটি কক্ষে আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। এবার আর আগের মতো রাতের ভোট হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন মাঠে নেমেছে। সকালে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় একথা বলেন তিনি। সিইসি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। বাড়ি বাড়ি গিয়ে এবার আগের মতো ভোট হবে না বলে ভোটারদেরকে বার্তা দেওয়া হবে। সিলেটের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ, জেলা প্রশাসক ইসরাইল হোসেন। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হল, ফর গডস সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। চলছে পেঁয়াজের মৌসুম। অতিরিক্ত ঝাঁজ ও স্বাদ, সে সাথে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় বলে ভোক্তা সাধারণের কাছে এখানকার ছোট আকারের পেঁয়াজের চাহিদা রয়েছে সর্বত্র। বৈরী আবহাওয়ার ফলে চাষে কিছুটা বিলম্ব ঘটেছে, তবুও এবার পেঁয়াজের ভালো ফলন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষক ও কর্তৃপক্ষ। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রায় 90% কৃষক পেঁয়াজ চাষের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই সাথে রয়েছে ঘিওর উপজেলাও। বংশ পরম্পরায় এই অঞ্চলের বাসিন্দাদের এক প্রকারের জীবিকার প্রধান উৎস পেঁয়াজ চাষ। পেঁয়াজের মৌসুমে এই অঞ্চলের সব ক্ষেতেই চাষিদের দেখা মেলে। সকাল থেকে বীজতলা পরিচর্যা, সার, কীটনাশক দেওয়ার মধ্য দিয়ে চলছে পেঁয়াজ চাষ। বৈরী আবহাওয়ার পরও এবার পেঁয়াজের ফলন ও দাম আশানুরূপ হবে বলে জানান কৃষকরা। আমাদের পাই প্রতি 60 থেকে 70 হাজার টাকা খরচা হয়েছে। বেতনের দাম বেশি। এখন যদি এই বাজারটা থাকে
তাহলে আমরা লাভবান হব। বিঘায় 50-60 মণ আসবো। আনুমানিক দেখা গেছে যে কমপক্ষে 4,000 থেকে 5,000 টাকা বিক্রি করলে সে মোটামুটি আর কি কৃষকের কিছু লাভ হইব। কৃষক ও কৃষানি ছাড়াও প্রতিবেশীদের সমন্বয়ে একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়ে ওঠে জিটকার প্রায় প্রতিটি পেঁয়াজ খেতে। পরিবারের অন্যান্য সদস্যদের বাইরেও দৈনিক 600 টাকায় 12 ঘন্টা মজুরিতে কাজ করেন প্রতিবেশী নারী সদস্যরা। এখানে আসছি এই ধরেন পেঁয়াজ লাগাতে সাহায্য, কৃষিকাজের সাহায্যের জন্য আর কি। 600 টাকা কাজ করি, এর তামাগর সংসার ভালো মতনই চলে। মানিকগঞ্জে মূলত কিং জাত ও বাড়ির বিভিন্ন ধরনের পেঁয়াজ চাষ হয়ে থাকে। গত 2 বছর যাবৎ পেঁয়াজ চাষিদের যে বাজার মূল্যটা ভালো পাচ্ছে বিদায় আমাদের কৃষকরা দেখা যাচ্ছে যে অনেকে সরিষা বা অন্য ক্রপ বাদ দিয়ে পেঁয়াজের দিকে ঝুঁকছে। এবছর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রায় 2830 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। পৌষ মাসের শেষ সপ্তাহে 4 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এভাবে আগামী কয়েক দিনের মধ্যে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে একটি শৈত্যপ্রবাহ। আকারের দিক থেকে এটি মৃদু থেকে মাঝারি হতে পারে। ওই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা গড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে, যা আরও কয়েকদিন থাকবে। ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। অন্তর্বর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশরুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম। এদিকে চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধা বঞ্চিত 500 নর-নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর জে.এম. সেন হলে কম্বল বিতরণ করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। আওয়ামী লীগ সেটাকে না মেনে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। এদিকে দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অবশেষে অস্ত্রসহ ভোলার সন্ত্রাসী ফরাজিকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম করে আসছিল ইলিশা ইউনিয়নের কাজীরচর এলাকার সন্ত্রাসী তোফায়েল আহমেদ ফরাজি। আজ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাস্টার কলোনি এলাকা থেকে অস্ত্র, গুলি, 4টি হাতবোমা ও একটি পাসপোর্ট সহ ফরাজিকে আটক করে। তার বাড়ি সদর উপজেলার শ্যামপুর গ্রামে। পরে তাকে ভোলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলার কাইঞ্জাবিল জলমহল দখল নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিএনপি নেতার লোকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতরাত 8টা থেকে 10টা পর্যন্ত লাখাই উপজেলার সজন গ্রামে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ জানায়, ধলাই নদীর 3 নম্বর অংশের কাইঞ্জাবিল জলমহল বিএনপি নেতা ও লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের দখলে ছিল। বুধবার রাতে লাখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হরিস মিয়া এবং তার লোকজন ওই বিল থেকে জোরপূর্বক মাছ ধরতে যান। এ সময় চেয়ারম্যান রূপনের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অন্ধকারে উভয় পক্ষ টর্চ লাইট জ্বালিয়ে আক্রমণ চালায়। এতে শতাধিক আহত হন।
নির্ধারিত যাত্রা বিরতির আগেই প্রায় অর্ধশত যাত্রী রেখে ট্রেন চলে যাওয়ায় নাটোর রেল স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন চিলাহাটি থেকে নাটোর হয়ে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘণ্টা বিলম্বে গতরাত 11:59 নাটোর স্টেশনে পৌঁছায়। 3 মিনিটের নির্ধারিত যাত্রা বিরতির আগে রাত 12টায় ট্রেনটি ছেড়ে চলে যায়। এ অবস্থায় প্রায় অর্ধশত যাত্রী ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ হন। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে জখম হন। এ অবস্থায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি শান্ত করে। হবিগঞ্জের নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক দ্রুত পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। দুপুরে সড়কের সামনে এই মানববন্ধনের বক্তারা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক নবীগঞ্জ রুদ্রগ্রামের এই সড়কটি চলাচলের অনুপযোগী। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। 2019 সালে সড়কটি সংস্কার কাজে 8.5 কোটি টাকা ব্যয় হলেও 1-2 মাসের মাথায় সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তাই দ্রুত সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। সাভারে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিকেলে ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দায় আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকা জেলা যুবদল। নাটোরে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান। দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় প্রধান সড়কের উভয় পাশে ফুটপাত ও পাকা সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে যানবাহন ও পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। নাটোর শহরের যানজট নিরসনে সড়ক এবং জনপথ বিভাগ প্রায় 100 কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণ করে। কিন্তু সম্প্রসারিত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠে নানা অবৈধ স্থাপনা। আদালতের নির্দেশে বুধবার থেকে উচ্ছেদ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। আর এর সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। শিক্ষার্থীদের বাধায় শুরু করা যায়নি পিলখানা হত্যার মামলার বিচার কাজ, এজলাসে আগুন। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, 4 জন নিহত। বিএনপির 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ, 1 ব্যক্তি আটক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।